হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন অধ্যায়টা পড়ছিলাম। আজকের এই ভিডিওতে আমরা আরইএম অথবা আরআরইএম মেথড সম্পর্কে দেখব। তাহলে চলেন আজকের এই ভিডিও আমরা শুরু করি। নন হোমোজেনাস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন টার্ম সম্পর্কে জানতে হবে। আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স সম্পর্কে জানতে হবে, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স সম্পর্কে জানতে হবে এবং র্যাঙ্ক সম্পর্কে জানতে হবে। এখানে আমরা যেটা বের করেছি এটা হচ্ছে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স, অর্থাৎ আমাদের এই পুরো টার্মটা, ব্র্যাকেটের ভিতরে পুরো টার্মটা এটা হচ্ছে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স। আমরা যদি এখান থেকে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স দেখি, আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এতটুকু পার্ট হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। এখন আমাদের এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? আমাদের এই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের জন্য র্যাঙ্ক হচ্ছে 3। তো আমরা এখানে লিখে নিচ্ছি আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের জন্য র্যাঙ্ক হচ্ছে 3। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের জন্য র্যাঙ্ক হচ্ছে 3 এবং এখান থেকে যদি আমরা দেখি আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স অর্থাৎ আমাদের এই পুরোটার মধ্যেও কিন্তু আমাদের র্যাঙ্ক হচ্ছে 3। আমাদের এখানে নাম্বার অফ ভেরিয়েবল কয়টা? আমাদের এখানে নাম্বার অফ ভেরিয়েবল আছে 3টা, অর্থাৎ হচ্ছে x1 x2 x3। তাহলে আমাদের নাম্বার অফ ভেরিয়েবল হচ্ছে 3। এরকম যদি আমাদের কোনো একটা লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের এই সবগুলো টার্ম যদি ইকুয়াল হয়, এখানে সবগুলো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সবগুলো ইকুয়াল। যদি এরকম সবগুলো ইকুয়াল হয় তাহলে আমাদের সিস্টেমটা হবে হচ্ছে কনসিস্টেন্ট, অর্থাৎ এখানে একটা ইউনিক সলিউশন আছে। র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স এগুলো আমরা আরইএফ থেকে পাবো। আমরা ধরে নিচ্ছি হচ্ছে আমরা আরইএফ পেয়েছিলাম হচ্ছে এটা, সেখান থেকে আমরা পেয়েছি হচ্ছে এটা। অর্থাৎ এখানে যদি আমাদের সবগুলো ইকুয়াল থাকে তাহলে আমাদের সিস্টেমটা হচ্ছে কনসিস্টেন্ট, সেখান থেকে আমরা একটা ইউনিক সলিউশন পাবো। এবার আমরা ধরে নিচ্ছি আমাদের আরইএফটা এসেছে হচ্ছে এরকম। তো এটার ক্ষেত্রে আমাদের র্যাঙ্ক অফ অগমেন্টেড ম্যাট্রিক্স কি? আমি এখানে অগমেন্টেড ম্যাট্রিক্সকে সংক্ষেপে এম লিখেছি। এখান থেকে যদি আমরা দেখি আমাদের এই অগমেন্টেড ম্যাট্রিক্সের জন্য র্যাঙ্ক হচ্ছে 2টা। এবার আমরা যদি আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটার জন্য র্যাঙ্ক দেখি, আমাদের কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এটার জন্য র্যাঙ্ক হচ্ছে 2 এবং আমাদের এখানে নাম্বার অফ ভেরিয়েবল কয়টা? আমাদের এখানে নাম্বার অফ ভেরিয়েবল হচ্ছে 3টা, x1 x2 x3। তাহলে এখানে আমাদের নাম্বার অফ ভেরিয়েবল হচ্ছে 3। যদি এরকম হয় আমাদের এখানে 2টা ইকুয়াল আছে আরেকটা ইকুয়াল নেই, এরকম যদি হয় তাহলে আমাদের সিস্টেমটা হচ্ছে কনসিস্টেন্ট। এখানে আমরা মেনি সলিউশন পাবো। এবার আমরা ধরে নিচ্ছি যে আমাদের আরইএফ ফর্মটা হচ্ছে এরকম। এটার ক্ষেত্রে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক কি সেটা আমরা দেখে নিচ্ছি। আমাদের ম্যাট্রিক্সে যদি এরকম হয়ে থাকে, এটার জন্য যদি আমরা র্যাঙ্ক বের করি, আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স যদি আমরা দেখি, আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সের জন্য র্যাঙ্ক হচ্ছে এটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সের জন্য র্যাঙ্ক হচ্ছে 3 এবং আমরা যদি এখন কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের জন্য র্যাঙ্ক দেখি, আমাদের এখানে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের জন্য র্যাঙ্ক হচ্ছে 2 এবং এখানে আমাদের নাম্বার অফ ভেরিয়েবল হচ্ছে 3। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নট ইকুয়াল। যদি এরকম নট ইকুয়াল হয় তাহলে এই সিস্টেমে আমাদের এখানে কোনো সলিউশন নেই, অর্থাৎ এটা হচ্ছে ইনকনসিস্টেন্ট সলিউশন, ইনকনসিস্টেন্ট সিস্টেম। ইনকনসিস্টেন্ট সিস্টেমে আমরা কোনো ধরনের সলিউশন পাবো না, অর্থাৎ এখান থেকে আমরা নো সলিউশন পাবো। এখন আমরা দেখে নিচ্ছি ফ্রি ভেরিয়েবল কি। ফ্রি ভেরিয়েবল অথবা নাম্বার অফ ফ্রি ভেরিয়েবল বের করার জন্য ফর্মুলা হচ্ছে আমাদের যে নাম্বার অফ আননোন ভেরিয়েবল আছে সেখান থেকে যদি আমরা নাম্বার অফ পিভটকে বাদ দিই তাহলে আমরা সেখানকার ফ্রি ভেরিয়েবল পাবো। আমাদের এরকম একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে সলিউশন বের করতে হবে, অর্থাৎ আমাদের এখান থেকে যে আমাদের ভেরিয়েবলগুলো আছে ভেরিয়েবলগুলোর মান কত হবে সেটা বের করতে হবে। এটা হচ্ছে আমরা আরইএম অথবা আরআরইএম এর মাধ্যমে বের করব। তো আমরা প্রথমে অগমেন্টেড ম্যাট্রিক্স বের করে নিচ্ছি। এখান থেকে যদি আমরা অগমেন্টেড ম্যাট্রিক্স বের করি আমরা পাবো হচ্ছে 3 6 1 2 4 3 এবং 1 3 2। এখানে আমাদের ছিল হচ্ছে 16 13 16, এটা আমরা লিখে নিলাম। এখন এখানে আমরা হচ্ছে আরইএফ এর মাধ্যমে এটাকে সলভ করব। আমাদের আরইএফ বের করার জন্য কিছু নিয়ম ছিল।
আমাদের এখান থেকে পিভট বের করতে হবে। পিভট কোনটা? প্রত্যেক রো এর প্রথম নন জিরো এলিমেন্টটাই হচ্ছে আমাদের পিভট। অর্থাৎ আমরা যদি এই রোটাতে দেখি, আমাদের এখানে প্রথম নন জিরো উপাদান হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে আমাদের পিভট। আমরা যদি দ্বিতীয় রোতে দেখি, দ্বিতীয় রোতে প্রথম নন জিরো এলিমেন্টই হচ্ছে আমাদের পিভট, তাহলে আমাদের পিভট হচ্ছে এটা। এবং আমরা যদি তৃতীয় রোতে দেখি, তৃতীয় রোতে আমাদের প্রথম নন জিরো এলিমেন্ট হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে আমাদের পিভট। আরইএফ বের করার জন্য আমাদের নিয়ম ছিল প্রত্যেক রো এর পিভটগুলো প্রিভিয়াস রো এর পিভটের ডান দিকে থাকতে হবে। সেটা কীরকম? এখানে আমাদের পিভট হচ্ছে 3, অর্থাৎ আমাদের পরবর্তী পিভটটা এদিকে থাকতে হবে, ডান দিকে থাকতে হবে, এবং তার পরবর্তী পিভটটা তার ডান দিকে থাকতে হবে, অর্থাৎ এরকম থাকতে হবে। এই বিষয়গুলো আমরা আরইএফ যখন পড়েছিলাম তখন দেখেছি। আপনারা যদি বিষয়গুলো ভুলে গিয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করব আমার প্লেলিস্টে গিয়ে সেখান থেকে ভিডিও দেখে নেবেন। আরইএফ, আরআরইএফ এবং নর্মাল ফর্ম সবগুলোর উপর আলাদা করে ভিডিও তৈরি করা আছে, সেখান থেকে দেখে নেবেন, আশা করি বুঝতে পারবেন। তো এখানে আমাদেরকে পিভটগুলোকে ডান দিকে সরাতে হবে, তো সেটার জন্য আমরা হচ্ছে এখানে রো অপারেশন করব। এখানে আমরা 2 নাম্বার রোটা চেঞ্জ করব। আমরা 2 নাম্বার রোতে 2r1 - 3r2 এটা যদি করি তাহলে আমরা হচ্ছে আমাদের বাম পাশে 0 পাবো। আমাদের প্রথম রোতে কোনো চেঞ্জ করা হয়নি, এটা যা ছিল তাই থাকবে। তাহলে এটা যদি আমরা করি, আমরা এখানে পাবো হচ্ছে 0, এখানে পাবো হচ্ছে 0, এবং এখানে আসবে হচ্ছে -7, এবং এখানে আমরা পাবো হচ্ছে -7। আমাদেরকে এই 3 নাম্বার পিভটটাকে সরাতে হবে, তাহলে আমরা 3 নাম্বার রোতেও অপারেশন চালাবো। আমরা এখানে যদি r1 থেকে 3r3 বাদ দিই তাহলে আমরা এখানে 0 পেয়ে যাব। আমরা এখানে পাবো হচ্ছে 0, এখানে পাবো হচ্ছে -3, এবং এখানে পাবো হচ্ছে -5, এখানে পাবো হচ্ছে -32। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পিভটের পজিশন যদি আমরা দেখি, এটা হচ্ছে এখানে, এবং তার পরবর্তী পিভট হচ্ছে এখানে, এবং তার পরবর্তী পিভট হচ্ছে এখানে। আমরা যদি এখন এই 2 আর 3 এই দুইটা রোকে যদি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে আমাদের এক্সপেক্টেড আউটকামটি এসে যাবে। তাহলে এটা হচ্ছে 3 6 1 16, এটাকে যদি আমরা উপরে দিই এটা হচ্ছে 0 -3 -5 -32, এবং এটা হচ্ছে 0 0 -7 -7। এখানে আমরা r2 এবং r3 ইন্টারচেঞ্জ করেছি। এখন এখান থেকে আমরা আমাদের আননোন ভেরিয়েবলগুলোর মান বের করব। তো এইটা শুরু করার জন্য আমরা সবসময় শেষের রো থেকে শুরু করব, অর্থাৎ আমরা এখান থেকে শুরু করব, একদম লাস্ট রো থেকে আমরা এই ইকুয়েশন লেখা শুরু করব। তো এখান থেকে যদি আমরা ইকুয়েশন লিখি পাবো হচ্ছে 0x1 + 0x2 - 7x3 = -7। এখান থেকে আমরা যদি x3 এর মান বের করি, আমরা এখান থেকে x3 এর মান পাবো হচ্ছে 1, এবং তার পরবর্তী রোর জন্য অর্থাৎ এটার জন্য যদি আমরা দেখি, এটার জন্য আমাদের ইকুয়েশন হবে 0x1 - 3x2 - 7x3 হচ্ছে -32। এখান থেকে যদি আমরা ইকুয়েশন বের করি আমরা পাবো হচ্ছে -3x2 - 7 = -32। এখান থেকে আমরা পাবো হচ্ছে -3x2 - 32, সরি এটা -5x3 হবে। এটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে +5। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে -27। এখান থেকে যদি আমরা x2 এর মান বের করি তাহলে x2 এর ভ্যালু আমরা পাবো হচ্ছে 9। একইভাবে আমরা যদি এখনো ফার্স্ট রো নিয়ে কাজ করি, এখান থেকে আমরা ইকুয়েশন পাবো হচ্ছে 3x1 + 6x2 + x3 = 16, এটা আমরা পাবো। এখান থেকে যদি আমরা এখন মানগুলো বসিয়ে দিই, 3x1 আসবে এখানে হচ্ছে 54 + 1 = 16, তাহলে 3x1 হবে 16 - 55। এখান থেকে আমরা পাবো হচ্ছে -39। এখান থেকে আমরা x1 এর মান পাবো হচ্ছে -13। তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এখন যদি আমরা এই প্রবলেমটা দেখি, এখান থেকে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্সটা বের করে নিতে হবে। তো সেটা যদি আমরা লিখে নিই, এটা আসবে হচ্ছে 2 - 4 6, এটা আসবে হচ্ছে 3 2 1, এবং এখানে আসবে হচ্ছে -1 2 -3,
এবং এই পাশে আসে হচ্ছে 8 4 -4। এখন এখান থেকে যদি আমরা দেখি আমাদের পিভটগুলো হচ্ছে এখানে, এগুলোকে আমাদেরকে সরাতে হবে। তো সেটার জন্য আমরা হচ্ছে RF ব্যবহার করব। তো এখানে আমরা হচ্ছে 2 নাম্বার রোতে যদি অপারেশন চালাই, আমরা যদি 2r2 - 3r1 এবং R3 তে যদি R1 + 2r3 করি, তাহলে আমাদেরটা হয়ে যাবে। আমরা ফার্স্ট রোতে কোনো চেঞ্জ করছি না, অর্থাৎ এখানে যা ছিল তাই থাকবে। এর পরবর্তীতে আমরা রেজাল্ট পাবো হচ্ছে 0 16 -16, এখানে আসবে হচ্ছে -16 এবং এখানে আসবে হচ্ছে 0। তাহলে এখান থেকে যদি আমরা এখন এটার জন্য পিভট বের করি, আমাদের পিভট হচ্ছে এটা এবং এটা। এখন এখানে আমাদেরকে নাম্বার অফ ফ্রি ভেরিয়েবল বের করতে হবে। আগেটার ক্ষেত্রে আমরা যদি নাম্বার অফ ফ্রি ভেরিয়েবল বের করতাম, আমাদের ভেরিয়েবল ছিল হচ্ছে 3টা এবং আমাদের পিভট ছিল হচ্ছে 3টা, তো 3 - 3 0 হয়ে গেছে, অর্থাৎ ওইখানে আমাদের কোনো ফ্রি ভেরিয়েবল ছিল না। কিন্তু এটার জন্য যদি আমরা নাম্বার অফ ফ্রি ভেরিয়েবল বের করি, ফ্রি ভেরিয়েবলকে আমি সংক্ষেপে FV লিখছি। আমাদের এখানে নাম্বার অফ ভেরিয়েবল হচ্ছে 3টা এবং আমাদের এখানে পিভট হচ্ছে 2টা, অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে 1, অর্থাৎ আমাদের এখানে অবশ্যই একটা ফ্রি ভেরিয়েবল আছে। এখানে আমরা ধরে নিচ্ছি আমাদের এই ফ্রি ভেরিয়েবলটা হচ্ছে z, এটা আমরা ধরে নিচ্ছি লেট z = t। এখন এটা ধরে আমরা এখন ইকুয়েশনটাকে লিখব। আমরা আবার একদম লাস্ট থেকে শুরু করব, এটা যদি সব 0, এটাতে আমরা লিখব না, আমরা এই রো এর জন্য ইকুয়েশনটা লিখব। এখান থেকে যদি আমরা লিখি, আমরা পাবো হচ্ছে 16y - 16z = -16। তাহলে এখানে আমরা যদি এটাকে 16 দ্বারা ভাগ করি, আমরা পাবো হচ্ছে y - z = -1। এখান থেকে যদি আমরা y এর মান বের করি, আমরা পাবো হচ্ছে z - 1। এখন আমরা z এর মান ধরেছিলাম হচ্ছে t, তাহলে এখানে থেকে আমরা পাবো হচ্ছে t - 1। আমরা যদি এখন এটা ফার্স্ট রোয়ের জন্য দেখি, এখান থেকে আমরা ইকুয়েশন পাবো 2x - 4y + 6z = 8। এখান থেকে যদি আমরা এখন মান বসাই, আমরা পাবো হচ্ছে 2x - 4 × t - 1। এই t - 1 হচ্ছে আমাদের y এর মান, এটা আমরা এখান থেকে পেয়েছি। এবং 6t, এই t কিসের, z কে আমরা t ধরেছি, = 8। এখান থেকে যদি আমরা ইকুয়েশন বের করি, তাহলে আমরা পাবো হচ্ছে 2x - 4t + 4 + 6t = 8। এবং এখান থেকে আমরা পাবো হচ্ছে 2x + 2t = 4। এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে x + t = 2। এখান থেকে আমরা x এর মান বের করতে পারি, এটা হচ্ছে 2 - t। তাহলে আমরা ফাইনালি আমাদের মানগুলো পেয়ে গেলাম। আমরা x এর মান পেয়েছি হচ্ছে 2 - t, y এর মান আমরা পেয়েছি হচ্ছে t - 1 এবং z এর মান আমরা পেয়ে গেছি হচ্ছে t। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের জেনারেল সলিউশনের জন্য অ্যান্সার। আমাদের যদি এরকম একটা ইকুয়েশন দিয়ে বলে যে জেনারেল সলিউশন বের করতে, তাহলে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এটা। কিন্তু কখনো যদি আমাদেরকে কোয়েশনে বলে পার্টিকুলার সলিউশন বের করতে, তখন আমরা টি এর বিভিন্ন মান ধরে x y z এর মান বের করব। তো সেটা কীরকম আমরা দেখে নিচ্ছি। ধরে নিলাম আমাদেরকে বলেছে হচ্ছে পার্টিকুলার সলিউশন বের করতে, তাহলে আমরা t = 0 ধরে নিচ্ছি। t = 0 ধরে আমরা আগের এই যে ম্যাথটা করলাম, সেখানে আমরা t এর জায়গায় 0 বসিয়ে দিব। তাহলে আমরা x এর মান পাবো হচ্ছে 2, y এর মান পাবো হচ্ছে 1 এবং z এর মান পাবো হচ্ছে 0। এবং আমরা যদি t এর মান 1 ধরে নিই, তাহলে আমরা এখান থেকে x এর মান পাবো হচ্ছে 1, y এর মান পাবো হচ্ছে 0 এবং z এর মান পাবো হচ্ছে 1। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কিসের জন্য? এটা হচ্ছে পার্টিকুলার সলিউশনের জন্য। পার্টিকুলার সলিউশনের ক্ষেত্রে আমাদের এখানে t = 0, t = 1, t = 2, t = 3 প্রত্যেকটা মানের জন্য আমাদের সলিউশনটা কারেক্ট হবে। তো আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।